প্রতি বছরের মতন কালও আমরা চলে গেছিলাম নীলষষ্ঠীতে গঙ্গায়। প্রত্যেক বছর মা যায়, এবছর ডিফারেন্ট, ভাইয়ের বউ গেছে। তো এবারে একটু দেরিতেই গেছিলাম, 11:30টায় বাড়ি দিয়ে বেরিয়েছিলাম, কেন তখন জোয়ারের টাইমটা ছিল। তাই প্রত্যেক বছর যাই ভোরবেলা, তখন জোয়ার থাকে। আর এত জলটা সুন্দর ছিল যে আমাদের জল থেকে উঠতেই ইচ্ছা করছিল না। আমি, শাশুড়ি আর আমার ভাইয়ের বউ জলের থেকে আর উঠতেই চাইছিলাম না, আর ওখানে খেলা করছিলাম। তারপরে এই স্নান হয়ে গেল, স্নান টান করে উঠে এলাম, এসে চেঞ্জ করে নিলাম। আর দুজনেই কালকে আমরা সেম সেম জামা পরে গেছিলাম, তো চেঞ্জ করা হয়ে গেল। তারপরেই চলে গেলাম নীলষষ্ঠীর জন্য বাবার মাথায় জল ঢালার জন্য। প্রথমে উঠেই যে বাবার মূর্তিটা ছিল সেখানে খুব ভিড় ছিল, তা ভেতরে আরেকটা মূর্তি ছিল। আর এই মন্দিরে সবথেকে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে এখানে 108টা শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেক বছর আমরা অন্য একটা ঘাটে গঙ্গার যাই, কিন্তু এবছর বললাম চলো ওই গঙ্গার ঘাটে যাই। তো আমি বাড়ি থেকেই পঞ্চামৃত তৈরি করে নিয়ে গেছিলাম, সেটাই বাবার মাথায় ঢাললাম। আর এদিকে আমি দাঁড়িয়েছি, তারপরে ভাইয়ের বউ, তারপরে শাশুড়ি, তিনজনে মিলেই খুব সুন্দরভাবে বাবাকে জল ঢেলে ফুল মালা মিষ্টি সব কিছু দিয়ে পুজো করে বাবাকে নিজের মনস্কামনা জ্বালালাম। আর ওদিকে দেখো বালতি করেই বাবার মাথায় জল ঢেলে দিচ্ছে, মানে যার যা ইচ্ছা তাই করছে। তারপরে 108টা যে শিবলিঙ্গ ছিল, প্রত্যেকটা শিবের মাথায় অল্প অল্প করে গঙ্গার জল ঢেলে দিলাম, দিয়ে নীলষষ্ঠীর ব্রত সম্পন্ন করেছিলাম। তারপরে ওইখানে দেখো গঙ্গাটায় কত জল, মানে কত জল বলতে মানে জোয়ার যেহেতু রয়েছে, জলটা এত পরিষ্কার আর পুরো ঠান্ডা, হেভি ভালো লাগছিল। এখানে ছিল শেরাবালি মা, এখানে ঠাকুরমশাই ছিল, বললাম টিপ পরে দিতে, বলছে না এটা নিজেদেরকেই পরে নিতে হয়। তো আমরাও পরে নিলাম, নিয়ে বাড়ি চলে এসেছিলাম। সকালে গোপালকে স্নান টান করিয়ে রেখে গেছিলাম, এসে ঘরের পুজো করব বলে সব গুছিয়েও রেখে গেছিলাম। তারপরে এসে এত কষ্ট হচ্ছিল, শাড়ি ছেড়ে নাইটি পরে নিয়েছি, পরে সমস্ত কিছু গোছানোই ছিল। নিয়ে বাবাকে প্রথমে অভিষেক করিয়ে নিলাম। আমার ঘরে দুটো শিব, একটা ছোট আর একটা বড়। ওই বড় শিব ঠাকুরটা আমার শ্বশুর তারকেশ্বর থেকে নিয়ে এসেছিল। তো আমি আর ওই গঙ্গা থেকে এসে পাড়ার মন্দিরে আর যাই না, ঘরেই এসে পুজো করে নিই। আমার পুজো করতে অনেকটা সময় লাগে, তো কী করব, কিন্তু শরীরটাও এত খারাপ লাগছিল যে আমার কাল অন্য দিনের থেকে কালকে আর আমার বেশি সময় লেগেছে। ওদিকে বাবার মাথায়ও জল ঢেলে দিলাম ঘরে এসে, সব কিছু করে ঠরে নিয়ে বাবাকে ফুল মালা সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর মা আগের দিন বলেছিল যেহেতু নীলের উপোস, একটা কিন্তু নীলকণ্ঠর মালা অবশ্যই পরাবি। তাই বললাম বাবার যদি পরার ইচ্ছে হয় তাহলে বাবাই জোগাড় করে নেবে, কারণ নীলকণ্ঠর মালা খুব, মানে আমাদের এখানে ফুলওয়ালার কাছে শনিবারেই যা পাওয়া যায়, অন্যান্য দিন খুব কমই পাওয়া যায়। তো কাল আমি, বাবা চেয়েছিল তাই মালা পেয়ে গেছিলাম। তো ঘরের সমস্ত ঠাকুরকেই সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপরেই ঠাকুরকে যে সেবা দেবো তার জন্য থালাগুলো সব গুছিয়ে নিয়ে ঠাকুরকে সেবা দিলাম। আর ওদিকে মা বলেছিল যে নীলষষ্ঠীর একটু পাঁচালিটা পড়িস, তো প্রত্যেক বছর হয়ে ওঠে না পড়া। তো এবছর ভেবেছিলাম যে ঠিক আছে পড়বো। এবার সত্যি কথা বলতে পড়বো তো ভাবি, কিন্তু মনেও থাকে না। আর হয়তো যখন পুজো টুজো হয়ে উঠে যায় তখন মনে হয় বাবা যা বইটা পড়লাম না। তারপরে আমি বাবাকে ফলগুলোও দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর তারপরে আমি না বইটা মনেও ছিল যে এই বছর বইটা আমি পড়বই। এই পুজো করতে করতে আমার হয়ে গেছিলো সন্ধে। যেহেতু গঙ্গা থেকে আবার গেছিলাম মায়ের কাছে খানিকক্ষণ বসে ঠসে, শরীরটা খারাপ লাগছিল বলে ভাইয়ের বউকেও দিয়ে এলাম, দিয়ে মায়ের কাছে খানিকক্ষণ বসে তারপরে বাড়ি এসেছি। এসে পুজো করতে সময় তো লাগেই, তো সব কিছু করে পুজোটা, মানে দিনের বেলার যে বাবাকে জল ঢালার যে পুজোটা সেটা সম্পন্ন করেছিলাম, করে ঠাকুর সংক্রান্তির দিন উপবাস থাকিয়া সন্ধ্যেকালে শিবের ব্রত মাথায় পাশে চাপল। এদিকে আমার পাঁচালি পড়াও কমপ্লিট হয়ে গেল। তারপরে যেহেতু আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, সন্ধ্যেবেলা প্রার্থনা করতে হয়। প্রার্থনা আমি প্রত্যেক দিন করতে পারি না, যেদিন যেদিন বাড়ি থাকি সেদিনই করি। তো প্রার্থনা হয়ে যাওয়ার পর সাবু সকালেই ভিজিয়ে রেখে গেছিলাম, সেই সাবু মেখে নিলাম। আর হাজব্যান্ডকে বললাম আমার শরীরটা ভালো লাগছে না, একটু ফলগুলো কেটে দাও। তো উনি ফলগুলো সব কেটে দিল। দেওয়ার পর আমি সাবু মেখে সবাইকে, শাশুড়ি উপোস করেছিল, তো আমি সবাইকে পাতায় পাতায় বেড়ে দিলাম, বললাম সবাই সাবু খেয়ে নাও, তারপরে যা হবে হবে। তারপরে একে একে সাবু খেয়ে নিলাম। সাবু ফল টল খেয়ে নিয়ে উপোসটা ভঙ্গ করলাম।